समस्त उच्च माध्यमिक परीक्षार्थी बंधुदेर काछे आमार एकटा छोट्ट अनुरोध, तोमरा आमाके 5 मिनिट समय दाओ। এই 5 মিনিটের মধ্যে উচ্চ মাধ্যমিক বাংলার ভাষা অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার কমপ্লিট উত্তর আমি তোমাদের আত্মস্থ করিয়ে দেব। ধ্বনি তত্ত্ব অধ্যায় থেকে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও, এই প্রশ্নটির উত্তর নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করতে একেবারেই ভুলো না। ভিডিও শুরুতেই বলছি, তোমার কাছে যদি আমাদের সাজেশন বই থেকে থাকে তাহলে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের 138 নাম্বার পৃষ্ঠা তোমরা বের করে নাও। আর যদি না থেকে থাকে তাহলে তোমাদের স্কুল থেকে বাংলার যে দ্বিতীয় বইটি তোমাদের দেওয়া হয়েছে অর্থাৎ বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই বইটির 121 নাম্বার পৃষ্ঠা বের করে নাও। তাহলে আলোচনার শুরুতেই আমরা খুব ভালো করে বুঝে নেব অবিভাজ্য ধ্বনি কাকে বলে। আগে তোমরা আমাকে বলো, অবিভাজ্য কথাটির মানে কি? বিভাজ্য নয় যা, সহজভাবে বলতে গেলে যেটাকে ভাগ করা যায় না। তাহলে অবিভাজ্য ধ্বনি বলতে তুমি ইজিলি কিন্তু এটা লিখে আসতেই পারো যে ধ্বনি উপাদানকে ভাগ করা যায় না। এটুকু লিখলে না, যারা একদম দুর্বল স্টুডেন্ট তারা যদি এটুকুও লিখে আসো তোমাদের 1 দেবে, কিন্তু 1-এর লক্ষ্যে তো আমরা আজকের ভিডিওটা বানাচ্ছি না। ভাষা অংশ থেকে তোমাদের একটি বড় প্রশ্ন লিখতে হয়, তাতে থাকে 5 নাম্বার। সেই 5-এ যাতে পুরো 5 পাও তার লক্ষ্যেই আমাদের আজকের এই ভিডিও। তাহলে এই প্রশ্নের উত্তর অবিভাজ্য ধ্বনি কাকে বলে, এটার উত্তর কিভাবে লিখবে? বাংলা ভাষায় এমন কিছু ধ্বনি উপাদান আছে যেগুলিকে কোনোভাবেই খণ্ড মানে বিভাজন করা যায় না, বরং এগুলি একাধিক খণ্ড ধ্বনি জুড়ে অবস্থান করে। এগুলিকে অবিভাজ্য ধ্বনি বলে। এটা তোমরা 4-5 বার রিডিং পড়লেই তোমাদের আত্মস্থ হয়ে যাবে। কয়েকটি অবিভাজ্য ধ্বনি হলো তোমাদের আর কি পাঠ্য বইয়ে লেখা আছে: শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুরতরঙ্গ। অবিভাজ্য ধ্বনি কাকে বলে এটা লিখলে 1 পাবে। কয়েক প্রকার অবিভাজ্য ধ্বনির নাম এটা লিখলে আরও 1 পাবে। তার মানে তুমি কিন্তু 2 পেয়ে গেছো, বাকি রয়েছে 3। জাস্ট 2 প্রকার অবিভাজ্য ধ্বনি নিয়ে সামান্য আলোচনা করলেই 1.5-3 তুমি পেয়ে যাবে। আমরা প্রথমেই আলোচনা করব সুর তরঙ্গ বা সুরতরঙ্গ নিয়ে। সুর তরঙ্গটা কি বোঝার আগে, সংজ্ঞা বলবার আগে তোমাকে আমি দুটো কথা বলি। প্রথম, সায়নকাল স্কুলে যাবে। দ্বিতীয়, সায়নকাল স্কুলে যাবে। দেখো, দুটো বাক্যে আমি একই কথা বলেছি। প্রথমটাতেও সায়নকাল স্কুলে যাবে, দ্বিতীয়টাতেও সায়নকাল স্কুলে যাবে, কিন্তু প্রথম বাক্যে সাধারণ কোনো তথ্য, ঘটনা বা বিবৃতি প্রকাশ করা হয়েছে তাই সেটা বিবৃতি বাক্য, কিন্তু দ্বিতীয় বাক্যে প্রশ্ন করা হয়েছে তাই সেটা প্রশ্নবোধক বাক্য। কিন্তু দুটো কথাই তো এক, শুধুমাত্র দুটো কথাতে সুরের হ্রাস বৃদ্ধি আলাদা। দেখো আমি আবার বলছি, সায়নকাল স্কুলে যাবে। দ্বিতীয়টা, সায়নকাল স্কুলে যাবে। এই যে সুরের হ্রাস বৃদ্ধি, এটাই হলো সুর তরঙ্গ। তাহলে তুমি কি লিখবে? বাক্যের মধ্যে সুরের ওঠানামাকে, বা তুমি লিখতে পারো বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধিকে সুর তরঙ্গ বলে। নিচে প্যারা চেঞ্জ করে লিখে দাও, দুটি বাক্যে সুরের ওঠানামা 2 রকম, তাই আমরা এই দুটি বাক্যে 2 রকমের সুর তরঙ্গ ব্যবহার করেছি। এটুকু লিখলেই তুমি আরও 1.5 পেয়ে গেলে, অর্থাৎ তোমার 3.5 নাম্বার কিন্তু হয়ে গেল, বাকি রইল 1.5। আর একটা তোমাকে লিখতে হবে। এবার আমরা আলোচনা করব শ্বাসাঘাত নিয়ে। এটার দ্বারা তোমরা নাম শুনেই বুঝতে পারছো, শ্বাসের আঘাত। শ্বাসাঘাত কাকে বলে আমি একটু তোমাদের বলে দিই। একাধিক দলযুক্ত শব্দে কোনো একটি দলকে বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে শ্বাসাঘাত বলে। শ্বাসাঘাত কিন্তু ধ্বনিতে অবস্থান করে না, শ্বাসাঘাত অবস্থান করে দলে। তো দল জিনিসটা কি তোমরা ছোটবেলায় পড়েছো। উদাহরণ হিসাবে আমরা বেছে নিলাম আরতি শব্দটিকে। এটার দল বিশ্লেষণ করলে দাঁড়ায় আরতি, আর আমরা যখন উচ্চারণ করি আরতি, দেখো আর উপর বেশি শ্বাসাঘাত পড়ছে। এই যে এইটুকু লিখলেই তুমি কিন্তু 5-এ 5 পেয়ে যাচ্ছ।
তোমরা অনেকেই বলবে যে এটুকু লিখলে 5-এ 5 পেয়ে গেলাম, সে তো ঠিক আছে, কিন্তু আমরা বাকি দুটোও একটু বুঝে নিতে চাই। অর্থাৎ দৈর্ঘ্য এবং জ্যোতি কি যদি শর্ট কোশ্চেনে আসে তোমাদের জন্য, তাই দৈর্ঘ্য এবং জ্যোতিটাও আমি বুঝিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সত্যি কথা বলতে কি জানো তো, যখন দেখি তোমরা অনেকে ভিডিও দেখছো, অনেকে কমেন্ট করছো, তখন আমারও ভালো লাগে, আমিও এনার্জি পাই। আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে লিখে জানিও। এই রকম আর কোন কোন অংশ নিয়ে আলোচনা করে দিলে ভালো হয় সেটাও লিখে জানিও। তোমরা জানো ইতিমধ্যেই তোমাদের জন্য কিন্তু আমি লাইভ ক্লাস করাচ্ছি, নাটক নিয়ে, কবিতার শর্ট কোশ্চেন নিয়ে, বাক্যাংশ তত্ত্ব নিয়ে ইতিমধ্যেই কিন্তু আমি সেখানে আলোচনা করে দিয়েছি। যারা সেই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চাও, ওপরে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ বাংলার সম্রাট, এই নামে আমাদের যে দ্বিতীয় ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সেখানে যেমন পুরনো লাইভ ক্লাসের ভিডিওগুলো আছে, তেমনই আমি তোমাদের জন্য আগামীতে যে লাইভ ক্লাসগুলো করাতে চলেছি সেখানেও কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবে। আর তোমাদের জন্য ইতিমধ্যেই লাস্ট মিনিট বাংলার সম্পূর্ণ সাজেশন এবং আলাদাভাবে রচনার সাজেশন সবটা দেওয়া হয়েছে। অর্থাৎ দুটো ভিডিওতে তোমরা কিন্তু ভাষা, গল্প, কবিতা, নাটক, শিল্প সংস্কৃতির ইতিহাস, রচনা সব কিছু আমি আলোচনা করে দিয়েছি। ভিডিওগুলো যারা দেখোনি তারা আজকের এই ভিডিওর প্রথম কমেন্টে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করো। তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিওগুলো পর পর তুমি কিন্তু পেয়ে যাবে, প্রয়োজন অনুসারে সেখান থেকে ভিডিওগুলো তোমরা দেখেও নিতে পারবে। যাই হোক, এবার আমরা আসছি আলোচনা জ্যোতি। জ্যোতি হলো দল বা শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ, অর্থাৎ বেশি সময়ের জন্য একটু থামা। ধরো বইয়ে তোমাদের সুন্দর একটি উদাহরণ দেওয়া আছে, রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে। রহিম একা, একটু থামলাম, 10 জনকে চ্যালেঞ্জ করেছে। আমি আবার বললাম রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে। প্রথমটার মানে রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে, দ্বিতীয়টার মানে রহিম 11 জনকে চ্যালেঞ্জ করেছে। এই যে আমরা প্রথম বাক্যে রহিম একা, একার পরে একটা লম্বা ছেদ নিচ্ছি, তারপর বলছি 10, এই যে লম্বা ছেদ এটাই হলো জ্যোতি। এবার আমরা আলোচনা করব দৈর্ঘ্য কি। দৈর্ঘ্য বলতে সাধারণত বোঝায় দলের উচ্চারণের স্বরধ্বনির দৈর্ঘ্য। এরপর তোমরা একটা লাইন লিখে দাও, বাংলায় বহুদল শব্দের তুলনায় একদল শব্দের দৈর্ঘ্যটা বেশি। তুমি নিজেও দেখে নিতে পারো, তুমি উচ্চারণ করো আমরা, এতে আর উপর কতটা জোর পড়লো, আর আমি যদি বলি আমি, তাহলে আর উপর কতটা জোর পড়লো। অর্থাৎ এই যে আমরা উচ্চারণ করলাম আমরা, এক্ষেত্রে আয়ের উপর কিন্তু যতটা জোর পড়েছে, অর্থাৎ আয়ের দৈর্ঘ্য যতটুকু, যখন দ্বিতীয় শব্দটা বলছি আম, তাতে কিন্তু আয়ের দৈর্ঘ্যটা অনেকটাই বেশি। আশা করি গোটা বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। যদি এর পরেও কোথাও অসুবিধে হয় কমেন্ট করো, আর আমি অনুরোধ করব পাঠ্য বইটা 2-3 বার আরেকটু দেখে নাও। তাছাড়া তোমরা আমাকে কমেন্ট করে জানিও কাদের এই ভিডিওটা দেখেই আর বইও পড়া লাগেনি, গোটা বিষয়টা কাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, কারা ভালোভাবে বুঝে গেছো। তোমাদের কমেন্ট পড়বার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।